আজকের আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রোটিন। তা গতদিন আমরা মনে হয় ভিডিওটাতে ফ্রুক্টোজ পড়েছিলাম বায়োমলিকুলসের মধ্যে। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে প্রোটিন। আজকে ডেট হচ্ছে 2/12/20। এবার আজকে যেটা পড়ছি দেখ, প্রোটিন। প্রোটিন মানেই এটা আমাদের হচ্ছে শরীরে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। আর এই প্রোটিন অ্যাকচুয়ালি কিন্তু প্রোটিন একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট পদার্থ আর কি, যেটা আমাদের শরীরে প্রচুর পরিমাণে দরকার। এই প্রোটিনকে যদি আর্দ্র বিশ্লেষণ করা হয়, যেটা প্রোটিনের সবথেকে যে মূল উপাদান সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটার মূল উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড যেটা নামকরণ থেকে বোঝা যাচ্ছে, এর মধ্যে অ্যামাইনো গ্রুপ এবং অ্যাসিড গ্রুপ থাকবে। যেমন ধর, এই কার্বন এর অ্যামাইনো গ্রুপ তো থাকবেই, আর অ্যাসিড মানে COOH গ্রুপ থাকবে, আর বাকি যা থাকলো সেটা অন্য গ্রুপ থাকতে পারে আর কি। যেমন আমরা একটা যদি নিই গ্লাইসিন, যদি নিই তাহলে দেখ এর বাকি দুটোতে এটা তো NH2 গ্রুপ, অ্যামাইনো আর অ্যাসিড গ্রুপ, তাহলে COOH অ্যাসিড আর NH2। আর এবার দুটোতে যদি আমরা HH দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে এটা যেটা গ্লাইসিন, এটা হচ্ছে গ্লাইসিন। আবার দেখ, যদি আর একটা আমরা অ্যালানিনের কথা ভাবি, কার্বন এর COOH, এই দুটো তো থাকবেই, NH2, আর একটাতে CH3 আর একটাতে হচ্ছে H। দেখ এই কার্বনটা কিন্তু, এটা কি কার্বন বলতো, এটার হচ্ছে কার্বনে 4 ধরনের মূলক আছে। তাই এই প্রতিসম কার্বন হলে তখন আমরা দেখব এর অপটিক্যাল অ্যাক্টিভিটি আবার আমরা দেখতে পাবো। তাহলে অ্যামাইনো অ্যাসিডে আমরা দেখলাম NH2 গ্রুপ আর COOH গ্রুপ থাকছে। দিয়ে মেনলি আমরা প্রোটিন পড়ছি, প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিডগুলো অবশ্যই থাকবে। আর এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে আমাদের এদের এই COOH আর NH2 মূলকের সাপেক্ষে এই যে প্রথম কার্বনটা, এটাকে আমরা বলছি আলফা কার্বন। আলফা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমাদের শরীরে অবশ্যই প্রয়োজনীয় আর কি। তাই এই আলফা অ্যামাইনো অ্যাসিডগুলোকে প্রোটিনের বিল্ডিং ব্লক বলা হয়, মূল উপাদান আর কি। এবার এই আলফা অ্যামাইনো অ্যাসিডগুলোকে মোটামুটি শ্রেণীবিভাগ করা হয় আর কি। তো এবার দেখ, যদি একটা NH2 গ্রুপ আর একটা COH গ্রুপ থাকে তাহলে এটাকে আমরা বলবো প্রসম অ্যামাইনো অ্যাসিড। নিউট্রাল হয়ে যেটা, এটা ক্ষারীয়, এটা অ্যাসিড, প্রসম অ্যামাইনো অ্যাসিড। এবার যদি অ্যামাইনো অ্যাসিডে একাধিক একটা ধরে NH2 গ্রুপ থাকলো আর বেশি COOH গ্রুপ থাকলো তাহলে সেটা হবে আম্লিক। উল্টোটা, যদি একটা COOH গ্রুপ আর একাধিক NH2 গ্রুপ থাকে সেগুলোকে আমরা বলছি যে ক্ষারীয় অ্যামাইনো গ্রুপ। এবার পুষ্টির বিচারে যদি আমরা দেখি যে আমাদের শরীরে যে প্রোটিন থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড শরীরে সংশ্লেষিত হয় না, এগুলো কিন্তু আমাদের এটা বডিতে থাকে না, এগুলো আমাদের খাবারের সঙ্গে গ্রহণ করতে হয় আর কি। আর এদের অভাবে মোটামুটি তো স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়। আর এইগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। এই অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে রয়েছে ভ্যালিন, লিউসিন, ফিনাইলঅ্যালানিন, মেথিওনিন ইত্যাদি। মোটামুটি কিন্তু আমাদের এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে 3টে বা 4টে কিন্তু খুব ভালো করে পড়তে হয়। যেমন হচ্ছে এই গ্লাইসিন, আর এটাকে কি বললাম, এটা হচ্ছে অ্যালানিন, আর ভ্যালিনটাও আসে। আর একটা আমরা যেটা পড়ি ভ্যালিন, সেটা হচ্ছে
CH COOH, আর একটাতে NH2 গ্রুপ তো থাকবেই, NH2, আর একটাতে থাকছে CH3 এটাকে আমরা বলছি যে ভ্যালিন। এছাড়া ফিনাইল অ্যালানিন মানে কি, এই যে আছে এর হাইড্রোজেনটা সরে গিয়ে দুটো এখানে কি আছে ফিনাইল অ্যালানিনটা, এটাও অনেক সময় আসে CH, এটা করি আমরা CH COOH NH2 এখানে CH এটাকে আমরা বলছি যে ফিনাইল অ্যালানিন। এটা কত হবে, CH2 ফিনাইল গ্রুপ থাকলে এখানে H2 আসবে, তাই তো? তাহলে এটাকে আমরা বলছি ফিনাইল এই যে অ্যালানিনটা ছিল তার এই মিথাইল গ্রুপের একটা হাইড্রোজেন সরে গিয়ে এইখানে একটা ফিনাইল গ্রুপ ঢুকেছে, ফিনাইল অ্যালানিন। এই কয়েকটা আমাদের কিন্তু এই যে, তার মানে আমরা চারটে দেখলাম, এই চারটে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন আর ফিনাইল অ্যালানিন। তা বলে বলছি না যে অন্যগুলো আসে না, এগুলো আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এরপরে দেখ, তাহলে আমরা দেখলাম 10টা অ্যামাইনো অ্যাসিড যেটা শরীরে সংশ্লেষিত হয় না, সেগুলোকে আমরা বলছি যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বাইরে থেকে গ্রহণ করতে হয়। এরপরে এই প্রোটিনকে আবার 10টি অ্যামাইনো অ্যাসিড ছাড়াও তো বাকিগুলো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডও থাকে। এরপরে দেখ, সম্পূর্ণ প্রোটিন আর অসম্পূর্ণ প্রোটিন বলা হচ্ছে। সম্পূর্ণ প্রোটিন বলতে যেসব প্রোটিন মানবদেহের মানে প্রোটিন হাইড্রোলিসিস হয়ে সবকটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয় আর কি, সে কটাকে বলা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন। মানে যেগুলো থেকে যে মানবদেহের যে পুষ্টি, মানুষের যে পুষ্টির জন্য প্রয়োজন অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয় প্রোটিন, মানে পুষ্টির জন্য প্রয়োজনীয় যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো দরকার, সেগুলো যদি পাওয়া যায় তাদের বলা হচ্ছে সম্পূর্ণ প্রোটিন। যেমন হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হচ্ছে প্রোটিনগুলি প্রায় সম্পূর্ণ প্রোটিন। আর অসম্পূর্ণ প্রোটিন বলতে যেটা বোঝাচ্ছে মানে মানবদেহের যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডের দরকার সেগুলো যোগান দিতে পারে না, সেগুলো বলা হচ্ছে অসম্পূর্ণ প্রোটিন। যেমন হচ্ছে চাল, গম ইত্যাদি। এগুলো সোজা কথা, এই যে বায়োমলিকুলস চ্যাপ্টারটা কিন্তু একবার করে ভালো করে পড়বি, আর যেগুলো সবগুলো তো আর মানে যেগুলো লিখে প্র্যাকটিস করার কথা সেগুলো কিন্তু পড়বি, আর এমনি সবটা কিন্তু একবার করে রিডিং দিবি। এরপরে হচ্ছে যেটা বলছিলাম যে এই কার্বনের যদি 4টে বাহুতে 4টে যদি থাকে মানে ভিন্ন গ্রুপ থাকে, সেটাকে আমরা কি বলি, অপ্রতিসম কার্বন। যেমন হচ্ছে এই অপ্রতিসম কার্বন যেটা আমরা দেখলাম আমাদের ওই অ্যালানিন, এতে গ্লাইসিন ছাড়া মোটামুটি যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেগুলোতে একটি করে কিন্তু অপ্রতিসম কার্বন পরমাণু থাকে। ফলে কি হয়, এরা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হয় আর এদের ডি আর এল কনফিগারেশন থাকে। এবার যে এই যে NH2 গ্রুপটা যদি বাম দিকে থাকে সেটাকে আমরা মোটামুটি এল বলছি। তাহলে আমরা যদি এভাবে দেখি, একটা কার্বনের 4টে বাহুতে যদি ওই অ্যালানিনটাকে যদি আমরা লিখি, এর একটা বাহুতে H আর একটাতে NH2 আর COOH আর একটাতে যেটা হচ্ছে ধর এখানে কি আছে CH3 গ্রুপ আছে। এবার দেখ এই CH3 গ্রুপের জায়গায় যদি আর হয়ে যায়, যেমন হচ্ছে ফিনাইল অ্যালানিনের জায়গায়, এইটাকে আমরা যদি আর করে দিই এমনি, তাহলে সব অন্য অন্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। এবার এটা আর এর পাশে যেহেতু এটা NH2 গ্রুপটা লেফট সাইডে আছে, এটাকে আমরা বলছি এল অ্যামাইনো
অ্যাসিড। এবার এর আরটা কী হবে, এটা যদি রাইট সাইডে অপটিক্যালি অ্যাক্টিভ হয় এটা, তাহলে এই দিকে NH2 গ্রুপটা চলে আসবে। তাহলে এটার থেকে যদি আমরা দেখি দর্পণ যদি রেখে দিস, তাহলে এখানেও যেটা তৈরি হবে, এটা কি তৈরি হবে, COOH হলো, আর নিচে ছিল কি, এটা আমরাকে যদি CH3 রাখি, আর এটা NH2, আর এটা H, তাহলে এটা কি হবে, ডি অ্যামাইনো অ্যাসিড। তাহলে এভাবেই আমরা দেখতে পাচ্ছি ডি আর এলটাকে আমরা মোটামুটি ভাগ করছি। এরপরে দেখ, এই অ্যামাইনো অ্যাসিডের যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জুইটার আয়ন। মানে এই জুইটার আয়ন জিনিসটা কি, মানে জুইটার আয়ন হচ্ছে, এবার দেখ জুইটার আয়ন আর একটা কথা, যে অপটিক্যাল আইসোমারের সংখ্যা 2n হয়, তাই তো? তাহলে এখানে এই যে অপ্রতিসম কার্বন পরমাণুটা রয়েছে, এটা কি একটা যদি হয়, তাহলে অপটিক্যাল আইসোমারের সংখ্যা কী হবে, 2^1 ইজিক্যাল টু 2, অপটিক্যাল আইসোমারের সংখ্যা হবে 2। এবার জুইটার আয়ন বলতে বলছে যে অ্যামাইনো অ্যাসিডে তো COOH গ্রুপ আর NH2 গ্রুপ আছে, তাই না? এই দুটোর এবার যদি এভাবে জুইটার আয়নের যদি একটা প্রোটন, অ্যামাইনো অ্যাসিডটা আমি লিখছি, দেখ COOH NH2 আর একটা যদি আর রেখে দিই, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এবার এটা দেখ, যদি এই যে H আর এখানে এই NH2-তে এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে, এর প্রোটন গ্রহণ ক্ষমতা আছে, যদি এই প্রোটনটা যদি গ্রহণ করে, মানে এটা তো H+ হিসেবে বেরিয়ে যায় COOH গ্রুপের, তাহলে সেই H+টা যদি এই NH2 গ্রুপের নাইট্রোজেন যদি অ্যাকসেপ্ট করে, কারণ এর তো লোন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে যে জিনিসটা দাঁড়াচ্ছে দেখ, আর CH NH3+, আর এটা কি হয়ে যাবে, মাইনাস। এই যে দেখ, একই যৌগের মধ্যে প্লাস এবং মাইনাস দুটো অবস্থান করছে, এটাকে বলা হয় জুইটার আয়ন। এটা অ্যামাইনো অ্যাসিডে পাওয়া যায়। এই জুইটার আয়নের থেকে আর একটা যে ইম্পর্ট্যান্ট জিনিস পাওয়া যায়, দেখ আইসো ইলেকট্রিক পয়েন্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। আইসো ইলেকট্রিক পয়েন্ট বা এটাকে বলা হয় সমতড়িৎ বিন্দু। সমতড়িৎ বিন্দু, এইটা হচ্ছে সমতড়িৎ বিন্দু। এটা কী জিনিস বলছে দেখ, এই যে জুইটার আয়নটাকে আমি আর একবার লিখছি, দেখ এটাকে যদি আর CH, এটা ছিল NH3+, আর একটা হচ্ছে COO-, COO-, এটাকে যদি আমরা এবার অ্যাসিড ক্ষারের মধ্যে যদি চালনা করি, এটা OH- আর এটা যদি H+ হয়, দেখ OH-, তাই না? এই OH- যদি আমরা মানে ক্ষারীয় দ্রবণে যদি নিই, তাহলে কি হবে, এই OH- আর এখান থেকে H+ নিয়ে জল হয়ে যাবে। তার মানে এটা দাঁড়াবে আর CH NH2 COO-, এইটা। আবার দেখ, এইটার থেকে H+ যদি অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া করানো যায়, এই যে COO- যদি এটা করানো যায়, তাহলে কি হয়, এই জিনিসটা তৈরি হয়ে যায়। আবার এদিকে যদি আমরা দেখি, দেখ এটাতে যদি আবার আমরা সেই একই জিনিস OH- আর H+, এটা OH- দিলেই এটার থেকে যদি H+টা চলে যায়, তার মানে কি দাঁড়াবে বলতো, এটাতে NH2, তার মানে CH COOH H+, তো তার মানে এটার থেকে H+ নিলে COOH, আর এটা আর
এটা হচ্ছে NH3+। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখ এই যে অ্যাসিড আর ক্ষার মাধ্যমে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাসিড মাধ্যমে এই যে H+ যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাসিড মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা প্লাস হিসেবে থাকছে, তার মানে আর ক্ষারীয় মাধ্যমে এটা মাইনাস হিসেবে থাকছে। এর ফলে কি হচ্ছে, যদি এদের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করা যায়, তড়িৎদ্বার বসিয়ে যদি তড়িৎ চালনা করা যায়, তাহলে অ্যাসিড মাধ্যমে কি হবে, প্লাস হিসেবে মানে এরা ক্যাথোডের দিকে যাবে, আর ক্ষার মাধ্যমে নেগেটিভ মানে অ্যানোডের দিকে যাবে। তার মানে এদের একটা তড়িৎদ্বারের অভিমুখে গমন থাকে। এর ফলে এবার দেখ, যদি আমরা মানে অর্থাৎ কি হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডগুলো কোন তড়িৎদ্বারের দিকে যায়, অ্যাসিড ক্ষার মানেই কি, এটা পিএইচের ব্যাপার। তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো কোন তড়িৎদ্বারে যাবে তড়িৎ চালনা করলে, তা নির্ভর করছে কি পিএইচের ওপরে। তাহলে এরকমও তো হতে পারে পিএইচের এমন একটা ভ্যালু থাকবে যেখানে কিন্তু এরা শুধু জুইটার আয়ন হিসেবে থাকবে, মানে প্লাস মাইনাস প্রসম হিসেবে থাকবে। তাহলে তখন তড়িৎ চালনা করলে কি হবে, এরা কোনো তড়িৎদ্বারে যাবে না। তখন সেই যে পিএইচ ভ্যালুটা, সেটাকেই বলা হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিডের আইসোইলেকট্রিক পয়েন্ট। বোঝা গেল এটা? যদি এরা প্রসম মানে একটা NH2 গ্রুপ আর COOH গ্রুপ থাকে, প্রসম মানে বা প্লাস মাইনাস জুইটার আয়ন হিসেবে থাকে, তখন তো কী হচ্ছে, এরা যদি জুইটার আয়ন হিসেবে থাকে পিএইচের একটা ভ্যালুতে, তখন তারা জুইটার আয়ন হিসেবে থাকবে, না আম্লিক না ক্ষারকীয় হলে। তখন তাদের কিন্তু তড়িৎ চালনা করলে কোনো তড়িৎদ্বারে যায় না, সেটাকেই বলা হচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট। এটা কিন্তু আসে অনেক সময় আর কি। এরপরে দেখ, এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে যে ভাগ করা হয়েছে, যে যদি দুটো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে তাকে ডাইপেপটাইড। পেপটাইড হচ্ছে CONH বন্ড, যেটা আমরা একটু পরেই আসছি, সেটাই হচ্ছে এদের বলা হচ্ছে পেপটাইড বন্ধন আর কি। আর এই পেপটাইড বন্ধন যদি দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে হয়, সেটাকে আমরা বলছি যে ডাইপেপটাইড, তিনটে নিয়ে হলে ট্রাইপেপটাইড ইত্যাদি। পেপটাইড যেটা বলা হচ্ছে এরকম জিনিসটা আর কি। ধর আমার আছে CH, এখানে যদি আমার COOH, C ডাবল বন্ড O আর OH এইভাবে লিখলাম, এটা NH2, আর একটা ধর আমার R আছে। এবার এর যে এই OH আর এদিকে NH2-র Hকে আমি NH এভাবে লিখলাম, C, আর এর ধর না OH আর একটা বাহুতে ধর তোর যে কোনো একটা, এটা যদি R হয় আর একটা ধর R1। এই যে এইটা মিলে OH আর H মিলে যে জল হয়ে যাচ্ছে, এটা -H2 হয়ে গিয়ে এটা যেটা দাঁড়াচ্ছে CH, C ডাবল বন্ড O, NH, C ডাবল বন্ড O, OH, এটা R1 ছিল, আর এদিকে ছিল CH এর NH2 গ্রুপটাকে এদিকেও আমি লিখতে পারি NH2, আর এটা হচ্ছে R। এই যে CONH গ্রুপ, এইটাকে বলা হয় পেপটাইড বন্ধন, মানে অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিডে এটা খুব ইম্পর্টেন্ট। দেখ, এইটা যেমন দুটো মানে নিয়ে কি হলো, দুটো অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হলো। এবার দেখ, আরও এখানে COOH মূলক আছে, এখানের সঙ্গেও আরও একটা NH2 গ্রুপের বিক্রিয়া হতে পারে, এদিক থেকেও NH2 গ্রুপ আর একটা COOH গ্রুপের সঙ্গে বিক্রিয়া করতে পারে। এভাবে এটা যদি দুটো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে প্রোটিনটা তৈরি হয়, সেটাকে আমরা বলছি ডাইপেপটাইড লিঙ্কেজটা যেটা হচ্ছে। তারপর তিনটে হলে ট্রাইপেপটাইড ইত্যাদি। যেমন গ্লাইসিন আর অ্যালানিন তৈরি হলে যেটা হচ্ছে তৈরি হয়, দেখ গ্লাইসিনটা যেটা আমরা একটু আগেই পড়েছি, গ্লাইসিন মানে কি, যেটা হচ্ছে CH2, মানে এটা অপ্রতিসম কার্বন পরমাণু নেই এখানে আর কি, C ডাবল বন্ড OH, এই একটা মাত্র, এই জন্য এটা মনে রাখতে হয়, গ্লাইসিনই একমাত্র অ্যামাইনো অ্যাসিড আছে যেখানে অপ্রতিসম কার্বন পরমাণু নেই। এবার হচ্ছে ডাবল বন্ড OH, আর এদিকে যদি NH2 গ্রুপ থাকে, আর এই গ্লাইসিনের পাশে যদি অ্যালানিনটা আমরা নিয়ে নিই প্লাস NH2টাকে ভেঙে লিখলাম C, এটা লিখলাম C
সি সি এইচ দিয়ে দিই, দাঁড়া, সি এইচ আর সি ডাবল বন্ড ও, ও এইচ, 1 2 3, আর একটা হচ্ছে না 4টে তো হয়েছে, এবার হচ্ছে 1 2 3 ও, আর একটা CH3 আসবে, 4টে হয়ে গেল। দেখবি যেখানে একটু কার্বনের হাতটা খেয়াল রাখবি যেন 4টে থাকে আর কি। এটা OH আর H। এবার এটা তৈরি হয়ে যাচ্ছে NH2 CH2 C ডাবল বন্ড ও NH CH, CH3টা আছে, আর এদিকে COH। এভাবেই যে এই যে একটা লিঙ্কেজ, এটা ডাইপেপটাইড, এটার যেটা তৈরি হলো, এটাকে আমরা বলছি গ্লাইসাইল অ্যালানিন। মানে নামকরণের এই গ্লাইসিনের ইনটা উঠে গিয়ে আইল কথাটা যোগ হবে, এটার নাম কিন্তু গ্লাইসাইল। এই এন্ড এটা এটা কি ছিল, গ্লাইসিন ছিল, গ্লাইসিন, আর এটা ছিল অ্যালানিন। এদের নামকরণে এই ইনটা বাদ করে আইল হবে, গ্লাইসাইল, আর পরেরটা যোগ হবে যেটা COOH প্রান্তীয় গ্রুপ থাকবে, সেটা হচ্ছে গ্লাইসাইল অ্যালানিন, অ্যালানিন। তাহলে এটা একটা ডাইপেপটাইড হলো। এভাবেই আমরা প্রোটিনের মোটামুটি জিনিসগুলো পড়ব। আর প্রোটিনের গঠনাকৃতি, এটা হচ্ছে যে প্রাইমারি গঠন, এই অ্যামাইনো অ্যাসিডের গঠনটাকে প্রাইমারি গঠন, আর যেটা হচ্ছে প্রোটিনের কনফরমেশনটাকেই সেকেন্ডারি গঠন বলছি। এগুলো মোটামুটি একবার করে রিডিং পড়িস। এদের একটা প্যাচালো অংশ থাকে, সেগুলোকে আলফা হেলিক্স বলা হচ্ছে। আর এইগুলোর যেটা মেন একটা, আর একটা যেটা আসে প্রোটিনের ডিনেচারেশন বলে আসে, এই হেলিক্সগুলো একটু মোটামুটি পড়ে দেখিস। আর যেটা আসে যে প্রোটিনের ডিনেচারেশন, এটা কিন্তু আসে। এবার দেখ প্রোটিনের, তার মানে বলছি না কিন্তু অন্যগুলো আসে না, সেগুলো কিন্তু একবার করে পড়বি। প্রোটিনের ডিনেচারেশন, নেচারেশন নামটা শুনেই বোঝা যাচ্ছে। দেখ প্রোটিন মানে মানুষের দেহে যে প্রোটিন থাকে তার একটা ত্রিমাত্রিক গঠন আছে, তার একটা মানে ক্রিয়াকলাপ আছে, যৌগিক ক্রিয়া সক্রিয়তা মানে অ্যাক্টিভিটি রয়েছে। এবার কি করা হয়, যদি এর নির্দিষ্ট গঠন আছে, এর নির্দিষ্ট অ্যাক্টিভিটি আছে, আর এই প্রোটিনটাকে মানে প্রাথমিক অবস্থায় প্রোটিনটাকে বলা হয় নেটিভ প্রোটিন আর কি। এবার এই প্রোটিনটাকে যদি আমরা ধর উষ্ণতার পরিবর্তন করা হয় প্রোটিনের আর কি, তাহলে তার অ্যাক্টিভিটি তো পরিবর্তন হবে, গঠনের পরিবর্তন হবে, অথবা পিএইচের পরিবর্তন করা হয়, অথবা যদি সেখানে কোনো ইউভি রশ্মির সংস্পর্শে আনা যায়, তাহলে দেখা যায় যে প্রোটিনটার কিন্তু গঠনও চেঞ্জ হয়ে যায়, আর তার অ্যাক্টিভিটিটাও অনেকটা চেঞ্জ হয়ে যায়। মেনলি যেটা তৈরি হয়ে যায় কি, যে প্রোটিন তো অ্যাকচুয়ালি হেলিক্স মানে প্যাঁচানো জিনিস। ছবিগুলো দেখলেই যে দেখ হিমোগ্লোবিন দিয়েছে, খুব জটিল টাইপের, তো উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট। এই প্যাচগুলো খুলে গিয়ে এগুলো কি হয় যে সরল হয়ে গেল, দিয়ে এগুলো তঞ্চিত হয়ে যায়, মানে জমাট বেঁধে যায় আর কি। আর ফলে কি হয় যে এর গঠনাকৃতি আর এর অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়। এই যে ঘটনাটা, মানে এর নর্মাল যে অ্যাক্টিভিটি বা গঠন, সেটার থেকে বাইরের কিছু তাপ, পিএইচ, আলোক, এইগুলো সংস্পর্শে তাদের গঠন এবং ক্রিয়াকলাপ পরিবর্তন করাটাকেই বলা হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন। যেমন দেখ ডিমকে যদি তুই এমনি কাঁচাটা ফাটাস দেখবি একরকম, আবার যদি এটাকে সেদ্ধ করা হয় ওই সাদা অংশটা কী হয়, জমাট বেঁধে যায়, আর কুসুমটাও জমাট বেঁধে যায়। তাহলে কি হয় যে এটাকে বলা হচ্ছে ডিনেচার্ড প্রোটিন হয়ে গেল, মানে তার স্বাভাবিক যে গঠন আর তার ক্রিয়াকলাপ সেটার থেকে অন্যরকম হয়ে যাচ্ছে আর কি, হেলিক্সটা খুলে যাচ্ছে আর সেটা জমাট বেঁধে যাচ্ছে। আগে সেটা জলে দ্রবীভূত থাকতো, সেটা জলে দ্রবীভূত হচ্ছে না, মানে তার গঠন এবং অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি যে ডিনেচারেশন। যেমন হচ্ছে যেটা বললাম, আবার দুধ থেকে দই, সেখানেও দেখা যায় যে ডিনেচারেশনের ঘটনা, ব্যাকটেরিয়া এর জন্য দায়ী হয়, বা ছানা, সেটাও কিন্তু ডিনেচারেশন। আর
এবার এই যে প্রোটিনের যে মোটামুটি আমরা দেখলাম যে প্রোটিন হচ্ছে আমাদের শরীরে মোটামুটি খুবই অত্যাবশ্যকীয় একটা উপাদান আর কি। তাহলে এভাবেই আমরা প্রোটিনটা পড়তে গিয়ে মেনলি অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো পড়লাম, এবং অ্যামাইনো অ্যাসিডের আলোক সক্রিয়তাও আছে, কারণ গ্লাইসিন ছাড়া বাকি সবগুলোতে অপ্রতিসম কার্বন পরমাণু একটা করে থাকা, এদের ডি আর এল আলোক কনফিগারেশনটা হচ্ছে, আর NH2 গ্রুপ লেফট সাইডে থাকলে এটাকে আমরা এল বলছি। মোটামুটি আজকের আমরা এই পর্যন্ত প্রোটিন নিয়ে পড়ব। তাও বারবার বলছি, বইটা কিন্তু পুরো বইটা একবার রিডিং পড়বে।